প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর তোমাদের রমজান এবং ঈদের বন্ধের পরে আবার ক্লাস শুরু হচ্ছে। এর আগে তোমাদেরকে আমি দুটো ল্যাব ক্লাস করিয়েছিলাম, একটা আরবিডি র্যান্ডমাইজ ব্লক ডিজাইনের উপরে, আর একটা হচ্ছে এলএসডি ল্যাটিন স্কোয়ার ডিজাইনের উপরে। এখন তোমাদের অ্যাজ ইউজুয়ালি সবসময় যে পরীক্ষাগুলো হয়, এখানে 3টা করে প্রশ্ন থাকে। একটা থাকে আরবিডি থেকে, একটা থাকে এলএসডি থেকে, একটা থাকে ফ্যাক্টোরিয়াল ডিজাইন থেকে। এখন তোমাদের যে করোনাকালীন পরীক্ষাগুলো হচ্ছে, এই পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে তোমাদের টাইমিংটা আগের চেয়ে অর্ধেক হচ্ছে। সেই বাস্তবতার উপর ভিত্তি করে হয়তো দুটো প্রশ্ন থাকবে, তোমাদেরকে আমরা পরে আরো ভালো করে জানিয়ে দিব। দুটো প্রশ্ন থাকবে, একটা আরবিডি, একটা এলএসডি। তা আরবিডির দুটো আমরা করিয়েছি। একটা আরবিডির সিম্পল জিনিসগুলো করিয়েছি, তারপরে আমরা করিয়েছি হচ্ছে ইফিসিয়েন্সি, রিলেটিভ ইফিসিয়েন্সি। আরবিডি যখন করেছি, আরবিডির সঙ্গে সিআরডি রিলেটিভ ইফিসিয়েন্সি। এলএসডি যখন করেছি, তখন এলএসডির সঙ্গে আরবিডি এবং সিআরডির রিলেটিভ ইফিসিয়েন্সিগুলো আমরা তুলনা করেছি। আজকে আমরা দেখব আরবিডিতে যদি মিসিং থাকে, তাহলে এই মিসিং ভ্যালুটা এস্টিমেট করে আমরা কিভাবে অ্যানালাইসিস করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। এখানে আমাদের যে এটা আছে, এখানে একটা মিসিং আরবিডির একটা ডাটা দেওয়া আছে। এই মিসিং আরবিডির ডাটাটা নিয়ে আমরা কাজ করব। এখানে দেখা যাচ্ছে যে আমাদের মিসিং আছে হচ্ছে ব্লক 2তে মিসিং। এখানে মিসিং আছে ব্লক 2তে মিসিং আছে। আর এখানে কোন ট্রিটমেন্টটা নাই, কার্সারটা ঠিক ক্লিয়ার আসছে না। দেখো, এখানে আমাদের দেখা যাচ্ছে ব্লক 2তে একটা ট্রিটমেন্ট মিসিং। এখানে কি বলা আছে, ফলোইং ডাটা রিফার টু আরবিডি উইথ 6 ট্রিটমেন্টস ইন 4 ব্লকস হোয়ার 1 ভ্যালু ইজ মিসিং ফর অ্যাডভার্স সার্কামস্টেন্সেস। যে কোনো কারণে হোক আমাদের একটা ভ্যালু মিসিং। তাহলে মিসিং ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, মিসিং ভ্যালুটা আছে ব্লক 2তে। আর ব্লক 2তে এখানে সবগুলো ট্রিটমেন্টের মধ্যে কোন ট্রিটমেন্টটা নাই, এ বি সি ডি এফ আছে, ই ট্রিটমেন্টটা নাই। দ্যাট মিন্স ট্রিটমেন্ট নাম্বার 5 এ বি সি ডি ই। তাহলে ব্লক 2তে ট্রিটমেন্ট 5, এটা হলো আমাদের মিসিং। ব্লক 2তে ট্রিটমেন্ট 5টা মিসিং। তাহলে ব্লক 2তে একটা ভ্যালু কম, আর ট্রিটমেন্ট 5-এ একটা ভ্যালু আমাদের কম। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে তাহলে এই মিসিং ভ্যালুটা আমরা কিভাবে বের করব আর কিভাবে অ্যানালাইসিস করব, এটা হলো এখন আমাদের বিষয়। যে আমরা এই মিসিং ভ্যালুটাকে কিভাবে এস্টিমেট করব আর এটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব। ওকে, তাহলে দেখো এখানে আমাদের প্রশ্নটা কি, estimate the missing value and analyze the data। প্রথমে কি মিসিং ভ্যালুটা এস্টিমেট করতে হবে এবং ডাটাটাকে আমরা যে আগে অ্যানালাইসিস করেছি
সেই ডাটাটাকে অ্যানালাইজ করতে হবে। তারপর কি টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডিফারেন্স বিটুইন ট্রিটমেন্ট মিনস এ বি এন্ড এ ই। এ আর বি এই দুটার কোনোটার মধ্যে মিসিং নাই, আর এই টেস্টটার মধ্যে একটাতে মিসিং আছে। তোমরা থিওরিতে পড়েছো যে ট্রিটমেন্ট হোয়ার দেয়ার ইজ এ মিসিং ভ্যালু, তখন একটা ট্রিটমেন্ট যদি মিসিং থাকে তখন কি টেস্টটা আমরা করব। দুইটা ট্রিটমেন্ট মিনের মধ্যে আমরা তুলনা করব, দ্যাট মিন্স টি টেস্ট করব। টু ট্রিটমেন্ট মিন আমরা টেস্ট করি টি টেস্ট দিয়ে, তোমরা জানো সেটা করব যখন, তখন দুটো ট্রিটমেন্ট এ আর বি এতে কোনো মিসিং ভ্যালু নাই, এতেও নাই বিতেও নাই। এই টেস্টটা আমরা যখন আরবিডি করেছি সেখানে করেছি। আরেকটা কি, আরেকটা টু মিন টেস্ট করব যেটার একটাতে মিসিং আছে। এটা টু মিন টেস্ট, কিন্তু এইটাতে কোনো মিসিং নাই, এটা টু মিন টেস্ট, এখানে একটা মিসিং ভ্যালু আছে। তাহলে দেখো এই প্রশ্নটা যদি আমাদের ওই ডাটার আরবিডি এর সঙ্গে একসঙ্গে থাকে, হ্যাঁ, আমরা সাধারণত যে প্রশ্নগুলো করি, এখানে আমি যদিও আলাদাভাবে করাচ্ছি মিসিং এরটা, কিন্তু আমরা যখন পরীক্ষায় প্রশ্নে দেখি তখন কি ওই ডাটার মধ্যেই আমরা বলে দেই যে লেট, যেমন এখানে ব্লক 2 ট্রিটমেন্ট 5 মিসিং, ওই ডাটাটার মধ্যেই আমরা বলে দেই লেট in block 2 treatment 5 in is missing, hence estimate the missing value, analyze the data। ওই একই প্রশ্নের মধ্যেই থাকে। এখানে যেমন আমরা আলাদা ডাটা নিয়ে তোমাকে করাচ্ছি, পরীক্ষার সময় ওই একই প্রশ্নের মধ্যেই একটা প্রশ্ন থাকবে যে ব্লক 2 এ ট্রিটমেন্ট 5 ধরো তুমি মিসিং, তুমি ধরে নাও যে এই ট্রিটমেন্টটা মিসিং, তাহলে ওই মিসিং ভ্যালুটা কিভাবে এস্টিমেট করবে এবং কিভাবে অ্যানালাইসিস করবে। তাহলে এখানে যেমন যে ব্লকগুলো দেওয়া আছে সেই সবগুলোই আমি B1 ব্লক 1 এর টোটাল বের করেছি, ব্লক 2, ব্লক 3, ব্লক 4। এখানে ব্লক 2 তে কিন্তু আমি 6টা ট্রিটমেন্ট পাইনি, ব্লক 2 তে আমি 5টা ট্রিটমেন্ট যোগ করেছি, তার মানে মিসিংটা কিন্তু ব্লক 2 তে। সিমিলারলি আমি ট্রিটমেন্ট 1, 2, 3, 4, 5, 6 6টা ট্রিটমেন্টই যোগ করেছি, কিন্তু ট্রিটমেন্ট 5 এ যে কিন্তু আমি ট্রিটমেন্ট 5 কিন্তু আমি 4টা ব্লকেই পাইনি, কেন ব্লক 2 তে ট্রিটমেন্ট 5টা ছিল না, তার মানে মিসিং হচ্ছে ব্লক 2 ট্রিটমেন্ট 5, ব্লক 2 ট্রিটমেন্ট 5। তাহলে এটা যদি আমি ওই ডাটাটা থেকেই করতাম, তাহলে আমি কি করতাম, ব্লক 2 থেকে যে ভ্যালুটা মিসিং করতে বলছে সেটা বাদ দিয়ে আমি ব্লক 2টা করতাম, আর ট্রিটমেন্ট 5 থেকে একটা ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টটা আমাকে মিসিং ধরতে বলছে ওই ভ্যালুটা বাদ দিয়ে নিতাম। ওকে, যদি আমার ওই ডাটাটা থেকে করতে বলতো, এখন যা আছে অ্যাজ ইট ইজ আমি তাই করেছি, কিন্তু আমাকে যদি যে ডাটা থেকে আমরা আরবিডি করেছিলাম সেই ডাটা করেছি, এরকম একটা ডাটা কমপ্লিট ডাটা থেকেই যদি আমাকে বলে যে তুমি এই ব্লক 2 তে এই ট্রিটমেন্ট 5টা মিসিং ধরে নাও, ধরে নিয়ে তারপর তুমি মিসিং ভ্যালুটাকে এস্টিমেট করো এন্ড দেন অ্যানালাইজ করো, তখন আমি ওই ব্লক 2 থেকে ওই ভ্যালুটা বাদ দিয়ে বের করব, ট্রিটমেন্ট 5 থেকে এই ভ্যালুটাকে বাদ দিয়ে নিই। ওকে, তাহলে দেখো মিসিং ভ্যালুটা এখানে ধরলাম লেট এক্স ডিনোট দ্য মিসিং ভ্যালু, মিসিং প্লট, এই যে প্লটটা মিসিং সেটাকে ধরে নিলাম আমি এক্স, দেন এস্টিমেট অফ দ্য মিসিং ভ্যালু ইজ গিভেন বাই, তোমরা থিওরিতে পড়েছো এটা এক্স হ্যাট এস্টিমেট করছি আর বি প্লাস কে টি মাইনাস জি। এই বি মানে এই ব্লক 2 এর যে টোটাল পেয়েছি, যে মিসিং ভ্যালুর টোটালটাকে আমরা বলবো বি, এই যে মিসিং ভ্যালুর যে টোটাল এটাকে আমরা বলবো বি, আর মিসিং ট্রিটমেন্টের যে টোটাল এটাকে আমরা বলবো টি। আর মানে ব্লকের সংখ্যা, কে মানে ট্রিটমেন্টের সংখ্যা, জি মানে গ্র্যান্ড টোটাল, যেটা আমার এখানে প্রেজেন্ট। এখানে 4, 6, 24টা ভ্যালু থাকলেও এখানে 25টা ভ্যালু আছে, এই 25টা ভ্যালুর যা টোটাল সেটাই আমাদের গ্র্যান্ড টোটাল, যেটাকে আমরা বলবো জি। তাহলে আমার ফর্মুলাটা কি, x hat equal to rb plus kt minus g divided by r minus 1 k minus 1। ওকে, তাহলে r এর মান কত, ব্লকের সংখ্যা কত 4, আর b মানে ব্লক 2 এর টোটাল যেখানে মিসিং আছে সেটা কত 68.4,
প্লাস 6 মানে কে কে হচ্ছে ট্রিটমেন্টের সংখ্যা হচ্ছে 6 A B C D E F, তাহলে এই 6টা হলো আমার ট্রিটমেন্ট, তাহলে কে মানে হচ্ছে ট্রিটমেন্টের সংখ্যা, আর টি মানে হচ্ছে যে ট্রিটমেন্টে মিসিং আছে সেটা টোটাল। তাহলে ট্রিটমেন্ট 5 এ আমাদের মিসিং আছে, সেটা টোটাল হচ্ছে আমাদের এটা মাইনাস জি গ্র্যান্ড টোটাল, যেটা আমি পেয়েছি 25টা অবজারভেশনের, সরি 24টা অবজারভেশনে হওয়ার কথা, 23টা অবজারভেশনের, সেটা আমাদের গ্র্যান্ড টোটালটা এখানে বসালাম। আর এখানে r-1, ব্লকের সংখ্যা 4-1, ট্রিটমেন্ট হচ্ছে k-1। ওকে, তাহলে এখানে আমি এটাকে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটার মান বের হলো কত, 13.227। তাহলে এটা কোশ্চেন নাম্বার 1 কিন্তু আমাদের পেয়ে গেলাম যে এস্টিমেট দ্য মিসিং ভ্যালু, যে কোশ্চেন নাম্বার 1 এর একটা পার্ট এস্টিমেট দ্য মিসিং ভ্যালু, সেটা কিন্তু আমরা করে ফেললাম। তারপর কি আছে, অ্যানালাইজ দ্য ডাটা, মিসিং ভ্যালুটা এস্টিমেট করতে হবে এবং ডাটাকে অ্যানালাইজ করতে হবে। তোমরা জানো অ্যানালাইজ দ্য ডাটা বললে আমাদের কি করতে হয়, এফ টেস্ট পর্যন্ত যেতে হয়, অ্যানোভা টেবিল পর্যন্ত যে এফ টেস্ট করে কমেন্টস করা পর্যন্ত এটাকে বলা হয় অ্যানালাইজ দ্য ডাটা। ওকে, তাহলে অ্যানালাইসিস কিন্তু আমরা সিম্পল আরবিডি, যেখানে কোনো মিসিং নাই সেখানে কিন্তু আমরা অ্যানালাইসিস করেছি। এটা মোটামুটি ওইরকমই, একটু পার্থক্য আছে, খুব বেশি পার্থক্য নেই। তাহলে দেখো এখানে আমাদের এই যে এস্টিমেট করলাম, এই মানটাকে আমি এস্টিমেট করলাম, তাহলে এই মানটাকে যদি আমি এই ব্লক 2 ট্রিটমেন্ট 5 এটাতে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার মিসিং ভ্যালুটা আর থাকে না। মিসিং ভ্যালুটা এস্টিমেট করে সেই মানটা এখানে যোগ করে আমি ক্যালকুলেশন করতে পারি। তোমরা থিওরিতে পড়েছো, তারপরেও একটু এখানে একটু চেঞ্জ আছে, অ্যানোভা টেবিলে যে একটু চেঞ্জ হয়। তাহলে এখানে আমরা মিসিং ভ্যালু বের করার পরে এখানে আমরা কি বলছি, দিস এস্টিমেট অফ মিসিং ভ্যালু, এই যে আমি যে কথাটা বললাম সে কথাটাই, দিস এস্টিমেট অফ মিসিং ভ্যালু ইজ এন্টার্ড ইন দ্য মিসিং প্লট, এই মিসিং ভ্যালুটাকে আমি মিসিং প্লটে বসাবো অফ দ্য অরিজিনাল ডাটা, যেটা আমাদের ডাটা ছিল, এন্ড দেন কমপ্লিটেড ডাটা, তাহলে আমার কি আর কোনো মিসিং থাকলো না, কমপ্লিট হয়ে গেল, ইজ অবটেইন for which analysis of variance is performed as shown below। তাহলে এখন এই কথাটাই বলেছে যে মিসিং ভ্যালুটাকে আমরা এস্টিমেট করলাম, এই মিসিং ভ্যালুটাকে আমি যদি ওই জায়গাটায় আমার ডাটা যেখানে মিসিং ছিল সেখানে বসাই, তাহলে আমার ডাটাটা কমপ্লিট হয়ে গেল। এই কমপ্লিট ডাটা থেকে আমি এখন অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা অ্যানালাইজ দ্য ডাটা, একই কথাই আমরা করব। তাহলে দেখো টোটাল সাম অফ স্কয়ার, প্রথমে আমরা কি বের করেছি, টোটাল সাম অফ স্কয়ার। টোটাল সাম অফ স্কয়ার মানে এই যে আমার ভ্যালু ছিল কয়টা, 24টার জায়গায় 23টা ছিল, 24টার জায়গায় কয়টা ভ্যালু ছিল, 23টা। এই 23টা ভ্যালুর প্রত্যেকটাকে স্কয়ার করে যোগ করব, 23টা ভ্যালু প্রত্যেকটাকে স্কয়ার করে যোগ করব, তারপর এটা আমি এস্টিমেট করেছি এটার স্কয়ার করে একসঙ্গে যোগ করে ফেলব। ওকে, ওই 23টা স্কয়ার করে যোগ করব প্লাস এই যে হ্যাট যেটা মিসিং ছিল এটা নিয়ে 24টা, এই 24টার স্কয়ার করে যোগ করব। তারপরে এই গ্র্যান্ড টোটাল কি ছিল, এই গ্র্যান্ড টোটাল কিন্তু 24টা অবজারভেশনের ছিল না, এই গ্র্যান্ড টোটাল ছিল 23টা অবজারভেশনের। তাহলে এটাকে কমপ্লিট করতে গেলে এটার সঙ্গে এই এস্টিমেট ভ্যালুটাকে আমার যোগ করতে হবে। আমরা জি স্কয়ার করেছিলাম এর আগে যখন সিম্পল আরবিডি করেছি, তাহলে এখন জি প্লাস এক্স হ্যাট হোল স্কয়ার ডিভাইডেড বাই 24। তাহলে আমার ডাটাটা কি এই পর্যন্ত ইনকমপ্লিট ছিল, এই এক্স হ্যাট যখন এখানে যোগ করছি এখানে যোগ করছি তখন কি আমার ডাটাটা আর ইনকমপ্লিট থাকছে না, তাহলে আমি এটা করে ফেললাম। তাহলে এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ইজিলি করে ফেলতে পারবে। তাহলে তোমাদের শুধু ফর্মুলাগুলো বুঝতে হবে, প্রসিডিউরটা বুঝতে হবে এবং ক্যালকুলেশনগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে এটাকে আমরা এভাবে ক্যালকুলেশন করলাম, করে তারপরে আমরা এটাকে ভ্যালুটা বের করলাম। ওকে, এখন ব্লক সাম অফ স্কয়ার।
তাহলে দেখো এই B2 তে আমার ব্লক 2 তে মিসিং ছিল, ব্লক 2 তে একটা মান কম ছিল, সেই মানটা আমি এখানে দিয়ে দেব। তাহলে B1 স্কয়ার কোনো মিসিং ছিল না, B2 স্কয়ার যেটা মিসিং ছিল B2 তে সেটা আমি যোগ করলাম স্কয়ার প্লাস B3 স্কয়ার প্লাস B4 স্কয়ার। তোমরা জানো যখন ব্লক সাম অফ স্কয়ার বের করব তখন ট্রিটমেন্টের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, যখন ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার বের করব তখন ব্লকের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা আমাদের কি হলো যে এই ব্লকগুলো স্কয়ার করে যোগ করে 6 দিয়ে ভাগ করলাম মাইনাস এই যে গ্র্যান্ড টোটাল, এই গ্র্যান্ড টোটালটা সব জায়গায় হবে g plus x at whole square divided by 24. ওকে, তাহলে আমরা এটা বের করতে পারবো। এখন ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার একইভাবে t1 স্কয়ার t2 স্কয়ার t3 স্কয়ার t4 স্কয়ার এগুলোতে কোনো মিসিং ছিল না, আমাদের মিসিং ছিল t5 এ। তাহলে t5 এ একটা অবজারভেশন কম ছিল, তাহলে সেটাকে আমরা এস্টিমেট ভ্যালু দিয়ে ফিল আপ করে কমপ্লিট করলাম, সেটা স্কয়ার প্লাস t6 স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস g প্লাস x hat হোল স্কয়ার ডিভাইডেড বাই 24। ওকে, তাহলে এই প্রত্যেকটা ট্রিটমেন্টের আমার আছে সেই মানগুলোকে স্কয়ার করে করে এটার সঙ্গে এটা যোগ করে আমরা ভাগ করব, ভাগ করে এই মানটা কিন্তু আমাদের আগেই বের করা আছে, এই মানটা প্রত্যেকটা জায়গায় ইউজ করতে হচ্ছে। তাহলে এই মানটা আমাদের এখানে ক্যালকুলেশন করাই আছে, জাস্ট ফর্মুলাটা লিখে আমরা এই ভ্যালুটা বসিয়ে দেব। তারপর আমাদের এরর সাম অফ স্কয়ার, এরর সাম অফ স্কয়ার মানে আমরা জানি টোটাল সাম অফ স্কয়ার থেকে ব্লক সাম অফ স্কয়ার আর ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার বাদ দিলে আমরা পাবো এরর সাম অফ স্কয়ার। একটা সমস্যা তোমরা সব সময় অনেকেই পরীক্ষার হলে একটু ভুল করতে যে একটা জিনিস করে ফেলো, যে জিনিসটা হচ্ছে তোমরা পরীক্ষার হলে একটা কথা বারবার বলো, ম্যাডাম সাম অফ স্কয়ার নেগেটিভ চলে আসছে। সাম অফ স্কয়ার, স্কয়ার টার্মটা স্কয়ার করে যোগ, স্কয়ারটা কখনোই নেগেটিভ আসবে না। এটা তোমাদের ক্যালকুলেশনে কোনো এক জায়গায় ভুলের কারণে হয়ে থাকে, কিন্তু এটা কখনোই সাম অফ স্কয়ার নেগেটিভ আসবে না, এবং নেগেটিভ আসলে অবশ্যই তোমার ক্যালকুলেশন ভুল, অবশ্যই তোমার ক্যালকুলেশন ভুল, তোমাকে এটা রিচেক করতে হবে। এই জন্য সাম অফ স্কয়ার নেগেটিভ আসা মানে কিন্তু খুবই একটা আমরা তোমাদের সম্বন্ধে একটা মানে বিলো ধারণা পোষণ করি যে সাম অফ স্কয়ার নেগেটিভ আসছে, তুমি সাম অফ স্কয়ার নেগেটিভ রেখে দিয়েছো, এটা নেগেটিভ রাখা যাবে না, এটা তোমাকে চেক করে এটা তোমাকে কারেকশন করতে হবে। এখন অ্যানোভা টেবিল, অ্যানোভা টেবিল তোমরা জানো এখানে কয়েকটা কলাম থাকে, সোর্সেস অফ ভেরিয়েশন, ডিগ্রিজ অফ ফ্রিডম, সাম অফ স্কয়ার, মিন স্কয়ার, ক্যালকুলেটেড এফ, টেবুলেটেড এফ। ওকে, তাহলে এখানে কি ব্লক ট্রিটমেন্ট এরর টোটাল, ব্লক ট্রিটমেন্ট এরর টোটাল, তাহলে ব্লক কয়টা? চারটা, তাহলে r minus 1 3 degrees of freedom, ট্রিটমেন্ট কয়টা? ছয়টা, k minus 1 5 degrees of freedom, তাহলে এখানে r minus 1 k minus 1 হওয়ার কথা, তার মানে 15 হওয়ার কথা, এখানে 15 হওয়ার কথা, এখানেও 24 minus 1 23 হওয়ার কথা, কিন্তু মিসিং ভ্যালু থাকলে আমাদের এররেও একটা মাইনাস হয়, টোটালেও একটা মাইনাস হয়। তাহলে এখানে যেখানে হওয়ার কথা হচ্ছে আমাদের n-1 অথবা rk-1, rk-1 আবার একটা -1 মিসিং ভ্যালুর জন্য এই ডিগ্রিজ অফ ফ্রিডমে ওই অ্যানোভা টেবিলের যদিও কমপ্লিট করা হয়েছে, তারপরে ডিগ্রিজ অফ ফ্রিডমে আমাদের ভেরিয়েশন হয়ে যায়, ডিগ্রিজ অফ ফ্রিডমে আমাদের আরেকটা করে মাইনাস করতে হয়। তাহলে এখানেও আমাদের কি হবে, এখানে হবে 23 এর জায়গায় হবে 22 -1, এই যে যেটা আমাদের মিসিং সেটার কারণে, আর এটা 3 পাশে 15 হওয়ার কথা, এখানে হবে 14। এইটুকু চেঞ্জ, এটা অবশ্যই তোমাদেরকে খেয়াল করতে হবে এবং মনে রাখতে হবে, যেহেতু তোমরা থিওরিতে পড়েছো, এটা থিওরিতে তোমরা পড়েছো, কাজে এটা যখন মিসিং ভ্যালু এস্টিমেট করে তারপর অ্যানালাইসিস করতে হবে তখন ডিগ্রিজ অফ ফ্রিডমে টোটালে এবং এররে একটু চেঞ্জ আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে সাম অফ স্কয়ার এগুলো আমরা বের করেছি, ব্লক সাম অফ স্কয়ার ক্যালকুলেশন করেছি সেটা বসাবো, ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার ক্যালকুলেশন করেছি, এরর সাম অফ স্কয়ার ক্যালকুলেশন করেছি, সবগুলোই ক্যালকুলেশন করেছি আমরা। তাহলে মিন স্কয়ার মানে কি? সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ
ফ্রিডম, সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এটা আমাদের এই 41 ভাগ 3 করে এটা আমাদের আসবে। আবার ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার মানে কি, এটা সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম, এটাকে 5 দিয়ে ভাগ করে এটা আসবে। এরর সাম অফ স্কয়ার মানে সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা আসবে। তাহলে আমরা যেহেতু এখানে ট্রিটমেন্টের ইফেক্টটা দেখব, এই জন্য শুধু ট্রিটমেন্টের ক্ষেত্রে এফটা ক্যালকুলেশন করা হয়েছে। এখানে শুধু ট্রিটমেন্টের ইফেক্টটা যেহেতু দেখব, এই জন্য ট্রিটমেন্টের এফটা ক্যালকুলেশন করা হয়েছে। এই এফ মানে কি, মিন স্কয়ার ট্রিটমেন্ট ভাগ মিন স্কয়ার এরর, মিন স্কয়ার ট্রিটমেন্ট ভাগ মিন স্কয়ার এরর, তার মানে এই ভ্যালু ডিভাইডেড বাই এই ভ্যালু। ওকে, তাহলে এটা আমরা পাবো। আর টেবুলেটেড এফটা দেখব, যে দুটোর আমরা রেশিও করলাম সেই দুটোর ডিগ্রিজ অফ ফ্রিডমে 5% লেভেলে এফ টেবিলে মান দেখব। তাহলে আমরা রেশিও করলাম কোন দুইটা, ট্রিটমেন্ট আর এরর। ট্রিটমেন্টের ডিগ্রিজ অফ ফ্রিডম 5, এররের ডিগ্রিজ অফ ফ্রিডম 14। তাহলে এফ টেবিলে 5% লেভেলে আমরা জানি এদিকে একটা মান থাকে, এদিকে একটা মান থাকে, একটা একটা আমাদের এই 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 বরাবর থাকে, আর একটা আমাদের এই বরাবর থাকে। তাহলে এইদিকে আমি দেখব 5-এ আর এদিকে দেখব 14-তে, 5% লেভেলে। তাহলে 5% লেভেলে 5 and 14 ডিগ্রিজ অফ ফ্রিডমে আমরা টেবুলেটেড এফ এর মান দেখব। তাহলে এই টেবুলেটেড এফ এর মানটা হচ্ছে 2.96, 2.96। তাহলে এখানে কি, অবজার্ভ ভ্যালু অফ এফ ইজ, এখানে ক্যালকুলেটেড ভ্যালু বা অবজার্ভ ভ্যালু যেটাই বলি আমরা সাধারণত ক্যালকুলেটেড বলি, যে ক্যালকুলেটেড ভ্যালু অফ এফ ইজ এত, which is less than the tabulated value of f 5%, যেটা 2.96. so observed value f is insignificant। আমরা কি বলি, ক্যালকুলেটেড ভ্যালু বড় হলে নাল হাইপোথিসিস রিজেক্ট, ক্যালকুলেটেড ভ্যালু ছোট হলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট। তাহলে এখানে আমাদের নাল হাইপোথিসিসটা কি ছিল, যে ট্রিটমেন্ট ইফেক্ট গুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, ট্রিটমেন্ট ইফেক্টস আর ইনসিগনিফিক্যান্ট। মানে সিগনিফিক্যান্ট মানে পার্থক্য, ইনসিগনিফিক্যান্ট মানে ট্রিটমেন্ট ইফেক্ট গুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। মানে হাইপোথিসিসটা লিখে নেওয়া ভালো, যে নাল হাইপোথিসিসটা লিখে নেওয়া ভালো, অল্টারনেটিভ হাইপোথিসিস নাল হাইপোথিসিস লিখে নিয়ে, যদিও স্ট্যাটিস্টিকটা এখানে চলে আসছে, তারপর তোমরা যদি এই টেবিলের নিচে একটু দিয়ে রাখো যে নাল হাইপোথিসিস কি, ট্রিটমেন্ট ইফেক্টস আর ইনসিগনিফিক্যান্ট, অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রিটমেন্ট ইফেক্টস আর সিগনিফিক্যান্ট। ওকে, তাহলে আমরা জানি ক্যালকুলেটেড ভ্যালু বড় হলে নাল হাইপোথিসিস রিজেক্ট, ক্যালকুলেটেড ভ্যালু ছোট হলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট। এখানে ক্যালকুলেটেড ভ্যালুটা ছোট, সো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট, নাল হাইপোথিসিস আমি কি বললাম, যে ট্রিটমেন্ট ইফেক্টস আর ইনসিগনিফিক্যান্ট, সেই কথাটাই বলা হচ্ছে। সো অবজার্ভ ভ্যালু অর ক্যালকুলেটেড ভ্যালু অফ এফ ইজ ইনসিগনিফিক্যান্ট and null hypothesis is accepted, and null hypothesis is accepted. Hence it is concluded that there is no significant treatment difference, there তার মানে কোনো পার্থক্য নাই, ট্রিটমেন্ট গুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। It is needless to perform exact test of significance. এই কথাটা তোমরা যদি নাও লেখো লাস্টের কথাটা, তাহলে কোনো অসুবিধা নেই, এই পর্যন্ত। তার মানে আমরা, তোমরা মানে এফ মানে কি, এখানে আসলে কি টেস্ট হচ্ছে, এটা সাম অফ স্কয়ার মানে কি, সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম, তার মানে এটা হচ্ছে ভেরিয়েন্স, এটা হচ্ছে ভেরিয়েন্স, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বলে না। তাহলে ভেরিয়েন্স, দুটো ভেরিয়েন্সের মধ্যে তুলনা করা হচ্ছে, দুটো ভেরিয়েন্সের মধ্যে তুলনা করা হচ্ছে। তাহলে এফ মানে কি, s1 স্কয়ার ভাগ n1, s2 স্কয়ার ভাগ n2, s1 স্কয়ার ভাগ n1, s2 স্কয়ার ভাগ n2। তাহলে এটা হলো s1 স্কয়ার ভাগ n1, s2 স্কয়ার ভাগ n2, এই দুটো রেশিও হলো f। তাহলে এই f টেস্টটা আমরা, তাহলে এখানে তোমরা যদি হাইপোথিসিস দিয়ে লিখে নাও, টেস্ট স্ট্যাটিস্টিক দিয়ে লিখে নাও, তাহলে আরো ক্লিয়ার হয়ে যায়। অথবা এখানে ফর্মুলাটা লিখে তারপর তোমরা মানটা এখানে বসাতে পারো। তাহলে এখানে আমরা কি করলাম,
সব সময় যখন তোমরা টেস্ট করবে, টেস্ট করার সময় মেইন কাজটা কি, আমরা কি করতে চাচ্ছি, টেস্টটা হচ্ছে আমরা কি করতে চাচ্ছি সেটা আমরা হাইপোথিসিসে ধরবো। দেন আমরা টেস্ট স্ট্যাটিস্টিক কি ফর্মুলা ইউজ করে, কোন টেস্ট করে এটা ক্যালকুলেশন করব সেটা, তারপর আমরা টেবুলেটেড ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করব, তারপর আমরা মন্তব্য করব যে আমরা যে টেস্টটা করতে চাচ্ছি, যেটা নাল হাইপোথিসিস ধরেছি, এটা আমাদের ঠিক আছে না ভুল। এটা হলো টেস্টের মেইন কাজ। তাহলে আমরা যখন ডিজাইনের যত টেস্টই করি না কেন, সবখানে আমরা কি ধরি, আমরা ধরতে চাচ্ছি যে এই যে ট্রিটমেন্ট গুলো আছে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, ট্রিটমেন্ট ইফেক্টস আর ইনসিগনিফিকেন্ট, ট্রিটমেন্ট গুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। আমি চাচ্ছি যে আমি যে এটা ফিল্ডে কাজটা করছি, আমি যেখানে অ্যাপ্লাই করেছি, এই সবগুলো একই রকম, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, এটা হলো আমার উদ্দেশ্য। কিন্তু অনেক সময় পার্থক্য হয়ে যায়, সেই জন্য আমাদের যেটা আমরা পার্থক্য নাই এতে আমরা নাল হাইপোথিসিস ধরে নিই। তাহলে সেই নাল হাইপোথিসিসের অল্টারনেটিভ হাইপোথিসিস ধরবো, তারপর দেন টেস্ট স্ট্যাটিস্টিকটা বের করব, বের করে তারপর টেবুলেটেড ভ্যালুটা বের করব, তারপর এই ক্যালকুলেটেড ভ্যালুর সঙ্গে এই টেবুলেটেড ভ্যালুর কম্পেয়ার করে তারপর কমেন্টস করব যে আমি যে নাল হাইপোথিসিসটা ধরেছিলাম এটা কি আমার অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট। এটা কিন্তু ওভারঅল সব টেস্টেরই মেইন থিং। তাহলে এটা তোমার একই জিনিস তোমার রিগ্রেশনেও আছে, এই অ্যানোভা টেবিল, এখানে অ্যানোভা টেবিল, ওখানেও এফ টেস্ট, তারপরে আবার টি টেস্ট আছে, ওভারঅল টেস্ট রিগ্রেশনে যখন করবো তখন ওভারঅল টেস্টটা এফ টেস্ট, ইন্ডিভিজুয়াল টেস্টটা টি টেস্ট। এখানেও তাই ওভারঅল সব ট্রিটমেন্টের মধ্যে যখন কম্পেয়ার করব, এই এফ টেস্টে করছি কি এই 6টা ট্রিটমেন্ট সবগুলোর মধ্যে কম্পেয়ার করছি, ওভারঅল টেস্ট, এটা হচ্ছে আমাদের এফ টেস্ট। আবার যখন দুইটা আলাদা আলাদা করছি তখন সেটা ইন্ডিভিজুয়াল টেস্ট, যে এই ট্রিটমেন্টের সঙ্গে এই ট্রিটমেন্ট ঠিক আছে কিনা, পার্থক্য আছে কিনা দেখি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্ট, তখন সেটা হয়ে যায় টি টেস্ট। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা যেটা করলাম সেটা হলো আমাদের এফ টেস্ট, যেটাকে আমরা বলি অ্যানোভা টেবিল। যে পর্যন্ত করলে আমাকে যদি বলা আছে অ্যানালাইজ দ্য ডাটা, তাহলে কিন্তু আমার এই পর্যন্ত শেষ। কোশ্চেন নাম্বার 1-এ কি বলা আছে যে estimate the missing value and analyze the data. Question number 1-এ আমার ছিল estimate the missing value and analyze the data. তাহলে এখানে কিন্তু আমার analyze the data এখানেই। ওকে, estimate the missing value and analyze the data. তাহলে এই পর্যন্ত আমার কোশ্চেন নাম্বার 1 শেষ। এই পর্যন্ত আমার কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার শেষ। আমরা একটু দেখে আসি কোশ্চেন নাম্বার 1টা কি ছিল। এই যে estimate the missing value and analyze the data, এটা এই পর্যন্ত আমাদের কোশ্চেন নাম্বার 1টা ছিল, estimate the missing value and analyze the data। যে পর্যন্ত আমরা দেখলাম এ পর্যন্ত আমাদের এটা গেল। তারপরে কোশ্চেনটা কি ছিল, টেস্ট the significance of difference between the treatment means A and B and A and E। তাহলে দুইটা ট্রিটমেন্টের মধ্যে তুলনা করতে বলছে, এর সঙ্গে বি, যখন এ তেও কোনো মিসিং নাই, বি তেও কোনো মিসিং নাই। আবার আরেকটা বলছে এ এন্ড ই, যখন একটাতে মিসিং ভ্যালু আছে। তাহলে আমরা ধরলাম দুইটা ট্রিটমেন্ট মিন সমান টু মিন টেস্ট মিউ এ ইকুয়াল টু মিউ বি, মিউ এ নট ইকুয়াল টু মিউ বি। তাহলে টেস্ট স্ট্যাটিস্টিক টি ইকুয়াল টু কি ওয়াই এ বার, তার মানে ট্রিটমেন্ট যে এ আছে, টি ওয়ান আছে, যে টি ওয়ান এর যে সামেশন করেছি ওটাকে আমি ভাগ করলে তাহলে এটা হবে টি ওয়ান বার টি ওয়াই এ বার ওয়াই বি বার, মানে টি ওয়ান এবং টি টু এই দুটা সাম আছে, এটা মিন বের করে নেব। তাহলে টি ওয়ান টি টু যে আমি উপরে ক্যালকুলেশন করেছি, টি ওয়ান এর টোটাল, ওখান থেকে আমি অবজারভেশন কয়টা 6টা ভাগ করে নিয়ে ওটার মিন বের করব, এখানেও ভাগ করে নিব, ভাগ করে মিন বের করব। ওকে, যে কয়টা ট্রিটমেন্ট আছে টি ওয়ান এর মধ্যে জাস্ট সেটা সংখ্যা দিয়ে ভাগ করব। ওকে, তাহলে এবার ওয়াই এ বার ওয়াই এ বি বার, ট্রিটমেন্ট এ বার ট্রিটমেন্ট বি বার, দ্যাট মিন ট্রিটমেন্ট 1 ট্রিটমেন্ট 2 এর মিন বের করলাম। আর এস ই ডিভাইডেড বাই রুট ওভার
2/r। ওকে, তাহলে এটা আমাদের অ্যানোভা টেবিলে আছে। অ্যানোভা টেবিলে যে ভ্যালুটা আছে, যে মিন স্কয়ার এরর, সেই মিন স্কয়ার এররের মানটা এখানে বসানো হয়েছে। আর 2r মানে ব্লকের সংখ্যা। এই যে স্ট্যান্ডার্ড এরর যেটা আছে, এটা রুট করে নেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড মিন স্কয়ার এরর যেটা স্কয়ার এরর, সেটাকে আমরা রুট করে নিয়েছি, সেটা এখানে বসানো হয়েছে। তাহলে এটা আমাদের মান বের হলো কত? এটা তোমরা জানো, এটা টি এর অ্যাবসলিউট ভ্যালুর সঙ্গে আমরা তুলনা করছি, সবসময় তাই করি। হ্যাঁ, তুলনা করলে তাহলে এটা টি এর টেবুলেটেড টি এর মান বের হলো এত। এখন এরর ডিগ্রিজ অফ ফ্রিডমে সবসময় এগুলা দেখি, যেহেতু এররের এই ভ্যালুটা নিয়েছি আমরা, এররের এটা এখন এরর ডিগ্রিজ অফ ফ্রিডমে এটা আমরা টেবুলেটেড ভ্যালুর সঙ্গে তুলনা করি। তাহলে এররের ডিগ্রিজ অফ ফ্রিডম কত ছিল আমাদের অ্যানোভা টেবিলে? 14। তাহলে 14 ডিগ্রিজ অফ ফ্রিডমে 5% লেভেলে টেবুলেটেড ভ্যালুটা আমরা দেখব, সেটার মান হচ্ছে এটা। তাহলে ক্যালকুলেটেড ভ্যালু এখানে ছোট, টেবুলেটেড ভ্যালু বড়। ক্যালকুলেটেড ভ্যালু এখানে ছোট, টেবুলেটেড ভ্যালু বড়। তার মানে কি, ক্যালকুলেটেড ভ্যালু ছোট হলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট। ক্যালকুলেটেড ভ্যালু ছোট হলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট। তার মানে ট্রিটমেন্ট গুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য বের হবে না, কারণ আমরা ওভারঅল টেস্ট করেছি। কোনো একটার মধ্যে পার্থক্য থাকলে ওখানে নাল হাইপোথিসিস রিজেক্ট হতো। আমরা বলেছি কি, সবগুলো ট্রিটমেন্ট গুলো মধ্যে কোনো পার্থক্য নাই এবং সেটা এফ টেস্টে অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। অতএব সেটা যখন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল দুইটার মধ্যে তুলনা করব, তখন এটা অবশ্যই অ্যাকসেপ্ট হবে এবং সেটাই হয়েছে। ওখানে কি কোনো ট্রিটমেন্টের মধ্যে অ্যাটলিস্ট, তোমরা দেখো এফ টেস্টে আমরা কি লিখি, যে ট্রিটমেন্টস মিনস আর ইকুয়াল, তারপরে অল্টারনেটিভ হাইপোথিসিস লিখি অ্যাটলিস্ট 2 ট্রিটমেন্টস মিনস আর আনইকুয়াল। তাহলে ওখানে কোনোটাই আনইকুয়াল হয়নি, সবগুলোই মধ্যে সব মানে কোনোটার মধ্যে পার্থক্য নাই। ওখানে যেহেতু অ্যাকসেপ্ট হয়েছে, এখানেও অ্যাকসেপ্ট হবে, সেটা এখানে হয়েছে। ক্যালকুলেটেড ভ্যালু টি ইজ এত, হুইচ ইজ লেস দ্যান দ্য টেবুলেটেড ভ্যালু at 5% level of significance, যেটা এত। hence observed value বা calculated value of t is insignificant, তার মানে কোনো পার্থক্য নাই, and null hypothesis is accepted. It is therefore conclude that there is insignificant difference between treatment A and B. ওকে, এটা কিন্তু আমরা যখন নরমাল প্রথমে আরবিডি একটা করেছি, সেখানে করেছি। এখন দেখো, টু ট্রিটমেন্ট মিন এর মধ্যে তুলনা করা যখন একটাতে মিসিং ভ্যালু আছে। টেস্ট দ্য ডিফারেন্স বিটুইন টু ট্রিটমেন্ট মিন এ এন্ড ই where e involves a missing value. যখন ই তে একটা মিসিং ভ্যালু থাকে, তখন ফর্মুলাটা আলাদা। এখানে হাইপোথিসিস একই, মিউ এ ইকুয়াল টু মিউ এ নট ইকুয়াল টু মিউ ই। ওকে, তাহলে এখানে আমরা দুইটার মিনের মধ্যে বসাবো। এই যে দেখো ওয়াই এ, এই যে এটাকে আমরা কি করেছি, এটাকে আমরা ভাগ করেছি এত, আর এখানে কি করেছি, এইটার সঙ্গে আমরা এই যে এস্টিমেটেড ভ্যালুটা এটা যোগ করে নিয়েছি। ওকে, তাহলে দেখো, আর এখানে ফর্মুলাটা আলাদা। ওখানে যেমন এস ই 2/r, এস ই 2/r, এখানে মনে হচ্ছে একটু ভুল আছে, কোনটা একটা 4 একটা 5, এখানে একটু ভুল আছে, এটা আমি দেখে তোমাদেরকে পরে জানিয়ে দিব। হ্যাঁ, এখানে 4 হলে এখানেও 4, প্রত্যেকটা ব্লকে একটা করে ট্রিটমেন্ট, প্রত্যেক তাহলে 4টা ট্রিটমেন্ট আমরা যোগ করেছি। এতে 4টা ট্রিটমেন্ট যোগ করেছি, এখানে 3টা ছিল, একটা এ হয়ে 4। আমি এটা তোমাদেরকে একটু কনফার্ম করে দেব পরে। ওকে, তাহলে দেখো ফর্মুলাটা দেখো, এই এস ই 2/r এটা আগেই ছিল যখন মিসিং ভ্যালু ছিল না, তার সঙ্গে এই অংশটা অ্যাড হয়েছে, এটা তোমাদের মনে রাখতে হবে। প্লাস কে ডিভাইডেড বাই আর ইন্টু আর মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান, খুব একটা কঠিন না, এটা তোমরা মনে রাখবে। 2/r এটা তো আগেই করছো, প্লাস কে ডিভাইডেড বাই আর ইন্টু আর মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান, এই সবগুলো ভ্যালু আমাদের জানা। তাহলে এই যে এটা আমরা এটা একটু আগে ইউজ করেছি ওই টেস্টে, সেটাও আছে। হ্যাঁ, 2/r এটাও আমাদের জানা আছে। 2 মানে হচ্ছে, সরি, আর মানে হচ্ছে 4, 2 তো 2 আছেই, আর কে মানে 6, এখানে আর মাইনাস 1 3, কে মাইনাস 1 5।
ওকে, তাহলে ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব, এটা আমরা পেয়ে যাব যে তোমরা জানো এরর ডিগ্রিজ অফ ফ্রিডমে টি টেস্টে আমরা এরর ডিগ্রিজ অফ ফ্রিডমে মান দেখবো, এটা আগে এটাতে দেখেছি, মানটা আমরা পেয়েছি। তাহলে এখানে ক্যালকুলেটেড ভ্যালু এত, টেবুলেটেড ভ্যালু এত, এখানেও ক্যালকুলেটেড ভ্যালুটা কি টেবুলেটেড ভ্যালুর চেয়ে ছোট, তাহলে আমরা কি হবে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট। তাহলে সিন্স ক্যালকুলেটেড ভ্যালু অফ টি ইজ এত which is less than tabulated value এত, null hypothesis, অতএব null hypothesis accepted. It is conclude that treatment means A and D do not significantly differ. তার মানে এই দুটা মিসিং থাকার পরেও এস্টিমেট ভ্যালু দিয়ে করলেও আমাদের ট্রিটমেন্ট গুলোর মধ্যে কোনো পার্থক্য হচ্ছে না। তার মানে আমি যে মিসিং ভ্যালুটা এস্টিমেট করেছি এটা অলমোস্ট অরিজিনাল ভ্যালুর কাছাকাছি গিয়েছে, না হলে এই মিসিং ভ্যালুটা যদি বেশি হতো তাহলে ট্রিটমেন্ট মিন গুলোর মধ্যে ডিফারেন্স হয়ে যেত। যেহেতু আমাদের এফ টেস্টে অ্যাকসেপ্ট হয়েছে, অতএব এফ টেস্টে যদি অ্যাকসেপ্ট হয় পরবর্তীতে টি টেস্টেও কিন্তু অ্যাকসেপ্ট হয়। তাহলে তোমাদের ডিজাইনের আপাতত ল্যাব ক্লাস শেষ, বলতে গেলে ল্যাব ক্লাস আর নিব না। তোমরা যদি প্রয়োজন মনে করো কোনো কিছু আমাদেরকে কোনো কোয়ারি দাও, জানাও, যে ফোনে বা মেসেজে জানাও যে আরো কোনো একটা জায়গায় তোমাদের ক্লাস নিলে ভালো হবে, তাহলে আমরা সেই জায়গাগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিব। আদারওয়াইজ এই 3টা ক্লাস যে হয়েছে এলএসডির মিসিংটা আর দেখাতে চাচ্ছি না, আমরা আরবিডির মিসিং পর্যন্তই দেখছি, আর ফ্যাক্টোরিয়ালটাও দেখব না যেহেতু পরীক্ষা হবে অর্ধেক সময়ের জন্য, সেজন্য আমাদের ফ্যাক্টোরিয়াল ডিজাইনটা আর দেখাবো না। এলএসডির মিসিংটা যদি প্রয়োজন হয় তাহলে দেখাবো, আপাতত আমি প্রয়োজন মনে করছি না, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমাদের যে ক্লাসগুলো হলো এই ক্লাসগুলো ভালো করে করো, কোনো সমস্যা হলে আমাকে ফোনে অথবা মেসেজে জানাবে, আমি সেই ব্যাপারগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিব, সেই জায়গাগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিব। আর যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা, যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবার 29শে মে পর্যন্ত বাড়ানো আছে, এর মধ্যে পরীক্ষা নিবে কিনা আমরা জানি না, পরীক্ষা নেওয়ার মতো শুরু হলেই আমরা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিয়ে ফেলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।